এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি। আমি মাশরাফ শশী আজকের আয়োজনে আপনাদের সঙ্গে আছি এবং শিরোনাম রেখেছি পালা বদল। দুজন অতিথি আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। একই সাথে স্টুডিওতে আমরা পেয়েছি অ্যাডভোকেট আতিকুর রহমানকে, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আজকে সময় দেওয়ার জন্য। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই। বেশ কিছু বিষয় আছে। আপনি জানেন যে আজকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার হস্তান্তর করা হয়েছে। মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে। তিনি সাহিত্যে অবদানের জন্য পেয়েছিলেন এবং তিনি একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন এই সম্পর্কিত। আসলে কেন এমনটা হলো, আপনি আপনার পর্যালোচনাটা কি? না, কেন কারণটা ওইটা এইভাবে না, তবে যারা পেয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। কারণ দীর্ঘদিন পর একটা গণতান্ত্রিক যেই অভিযাত্রায় আমরা আছি, একটা নির্বাচিত সরকার এবং 4টা নির্বাচনের পরে এই নির্বাচনটায় আমরা মানুষ যারা আছি ভোট দিতে পেরেছি। তো সেই রকম একটা মুক্ত পরিবেশে আজকে যখন এই রকম রাষ্ট্রীয় একটা আচার এবং অনুষ্ঠান, সেখানে আমি মনে করি যে এই রকম কিছু যদি হয়ে থাকে সেটা আপনার ব্যাখ্যাটা সরকারের তরফ থেকেই আসবে। কেন, কিসের জন্য, কি কারণে তিনি অবশ্য বলছেন যে মানে হয়তো বা রাজনৈতিক একটা কারণও থাকতে পারে। তিনি তার যে সাহিত্যকর্ম প্রায় অনেক বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, সেটার একটি প্রভাবক হতে পারে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করছেন। এটা হয়তো ওনার অনুমান নির্ভর করে উনি একটা কথা বলেছেন। ইতিহাস থেকেই তো আমরা শিক্ষা নেই, ইতিহাস থেকেই তো আমরা অতীত এবং সেখান থেকে বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে যাই। তবে আমি যেটুকু দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী উনি তো বলেছেন যে এই যারা গুণী মানুষ আছে আমাদের এই দেশটায়, এই সমাজে, তাদেরকে সম্মানিত করবার মাধ্যমে রাষ্ট্র নিজেই সম্মানিত বোধ করে। কাজেই এখানে কোনো অনাকাঙ্ক্ষিত এরকম মানে আপনি বলছেন যে তাহলে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে পূর্ণাঙ্গ ব্যাখ্যার জন্য। আমি সেটা মনে করি, কারণ এটার নিশ্চয়ই কোনো একটা ব্যাখ্যা আছে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট আতিকুর রহমান। আপনার কাছে এই প্রসঙ্গেই জানতে চাই, মানে মোহন রায়হান আজকে প্রধানমন্ত্রীর হাত থেকে তার পুরস্কার নেওয়ার কথা ছিল, তবে আপনি জানেন যে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনার কি মনে হচ্ছে মানে তাকে মনোনয়ন দেওয়াটাই ভুল ছিল, সেটাকেই শুধরে নেওয়া হলো আজকে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটি আমরা আজকে মিডিয়ায় দেখলাম, মূলত ওনাকে বাছাই করা হয়েছে এবং তিনি রিহার্সালও দিয়েছেন কীভাবে তিনি উপহারটা সেখানে নেবেন। হঠাৎ করে সকালবেলায় জানতে পারলেন তাকে সেখানে দেওয়া হবে না। তো আমার কাছে মনে হচ্ছে আমাদের এই জাতীয় বিষয়গুলো আরও যাচাই বাছাই করাটা সমীচীন। আর এখানে একজন ব্যক্তিকে বাছাই করার পরে আবার অনুষ্ঠানে তিনি আসলেন, সেখানে আবার তাকে না দেওয়াটাও কিন্তু এটি সমীচীন হয়নি। কারণ যেহেতু অনুষ্ঠানটা গুণীজন সম্বর্ধনা, যদি সেখানে গুণীজন অসম্মানিত হয় অনেকটাই এই অনুষ্ঠানটাই হয়ে যায়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যারা এই কাজটি করেছেন তারা তড়িঘড়ি করে করেছেন, কিংবা যদি কোনো ঘটনা ঘটেও থাকে, যেহেতু এটি মানুষ অনেকে জানে না, এটাকে অ্যাভয়েড করে ওনাকে দিতে পারলে জিনিসটা সুন্দর হতো, এই জন্য বিতর্কটা তৈরি হতো না। এখন অনেকেই সংবর্ধনা পেয়েছেন, সেটির বাইরেই আলোচনা আসছে কি একজন কেন পাননি। এটি মনে হচ্ছে আরও যাচাই বাছাই করে কিংবা এই জাতীয় বিষয়গুলোকে অ্যাভয়েড করে গুণীজনের জায়গায় তার কদরটুকু রাখতে পারলে রাষ্ট্রের জন্য সেখানে ভালো হতো। এইবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, মানে শিরোনাম যেমনটি রেখেছি পালা বদল। তাহেরের একটা কথা একটু বলে নেই, যে কর্নেল তাহের সাহেবের কথা যেমন আপনি বললেন, একটা কবিতা লিখেছিলেন উনি। তো আমাদের মহান মুক্তিযুদ্ধে ওনার ভূমিকা এবং ওই সময়ের ওই পটভূমিতে সেটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি। কাজেই এখানে তালিকা কারা করেছে, কিভাবে নাম এসেছে, বাদ যাওয়া, সব কিছুই আমার মনে হয় একটা ব্যাখ্যা দাবি রাখে। সরকার থেকে বক্তব্য আসতে পারলে জিনিসটা সবচেয়ে ভালো হবে। এটা আমাদের স্পেকুলেশনের দরকার নেই। আমাদের মনে হয় মানে এই মুহূর্তে তাহলে সেই ব্যাখ্যার জন্য অপেক্ষা করা ছাড়া মনে করছি সেটাই কিছু করার সেই সুযোগ নেই। পালা বদল শিরোনাম রেখেছিলাম, এটার কারণ বেশ কিছু বিষয় তো এই সম্পর্কিত আছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং
ভোটের ফল পরিবর্তন করা হয়েছে, এমন একটি অভিযোগ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান করেছেন। এবং একই সাথে আজকে ঢাকা ৬-৭, শেরপুর ২, গাইবান্ধা ৪ আসনে অনিয়মের অভিযোগ নিয়ে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। তাহলে কি মানে জামায়াত ইসলামী মনে করছে যে এই 4টি আসনেই অনিয়ম হয়েছে? অ্যাডভোকেট আতিকুর রহমান। দেখুন, এই নিয়ে জামাত ইসলামী তার বক্তব্য অত্যন্ত আমরা স্পষ্ট করে বলেছি। আমরা প্রায় 50-এর অধিক জায়গা, 52টির মতো জায়গা আমার সুনির্দিষ্ট অভিযোগ আমরা করেছি, যেখানে আমাদের মনে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ভোট গণনা এবং ফলাফল ঘোষণার ক্ষেত্রে। তো আমি যদি বলি, আমি আমাদের যিনি এখন বিরোধী দল নেতা আমির জামাত শফিকুর রহমান আসনে আমার দায়িত্ব ছিল, আমরা রাত 9টায় সব ফলাফল পেয়ে গেছি। 9টা সবগুলো আমরা কেন্দ্রের বাইরে ফলাফল শীট টাঙানো ছিল, আমরা যোগ পাই 20,000 ভোট তিনি এগিয়েছিলেন। এই ফলাফল ঘোষণা হয়েছে রাত প্রায় 4টার সময়, এবং ভিতরে নানা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা ভিতরে ঢুকতে পারি না, মাত্র 3 জন সেখানে আমাদের ঢুকেছিলেন। বাইরে অত্যন্ত মানে ভীতিকর পরিবেশ সেখানে বলা যায় শৃঙ্খলা বাহিনী তৈরি করে ফেলেছিল। আমরা বিরুদ্ধে খবর পাচ্ছিলাম রেজাল্টকে পাল্টিয়ে দেওয়া হবে। আমাদের ভিতরে যারা ছিলেন তারা খুব ভয়ের মধ্যে ছিলেন কি সেখানে হয়ে যায়। তো যেই জায়গায় ধরুন রাত 9টায় আমরা বেশ ফলাফল পেয়ে গেছি, আমরা যারা দায়িত্বে ছিলাম, সেটাকে রাত 4:30 কেন বাজানো হলো? এইভাবে আমাদের কাছে মনে হচ্ছে ভোটটা দিনের বেলায় সুন্দরী হয়েছে, কিন্তু এক শ্রেণীর অনেকেই বলে থাকেন যে জামায়াত আমির তার নিজের আসনে হেরেছিলেন, সেটাকে ওই যে বললাম আমি নিজে সে ফলগুলো যোগ করেছি। আমি নিজেই বলছি, আপনি আমার কাছে 127টি কেন্দ্র সেখানে ছিল, সব যোগফল আমরা করেছি। 100,000 ভোটে তিনি এগিয়েছিলেন। রাত 9টা আমরা সব যোগফল পেয়ে আমরা নির্ধারণ করে ফেলেছি। সেই ফলাফলকে গড়িমসি করে আবার মাঝখানে ওনার বিএনপির প্রার্থী তিনি আবার জয়ী হবেন বলে তিনি সেখানে কি করেছেন, বসা করে। এই যে কাজগুলো হয়েছে নানা জায়গাতে রাতের অন্ধকারে, আমরা সব বলছি 50-এর উপরে জায়গাতে, এবং কিছু মিডিয়াও সেখানে ভূমিকা রেখেছেন। আমরা দেখলাম 9টার পরে বহু জায়গায় ফলাফল ঘোষণা বন্ধ হয়ে আছে, এবং 20, 30, 40 কেন্দ্রের ফলাফল বাকি আছে। মিডিয়া বলে যে অমুক প্রার্থী বিজয়ী হয়েছে। এই যে একটা প্ল্যান করে কাজগুলো করা, একটা সুষ্ঠু ইলেকশন দিনের বেলা হয়েছে, কিন্তু সেই ইলেকশনটাকে গণনা করার ক্ষেত্রে এবং ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে অনেকগুলো ফলাফল দেখেছি আমরা। দেখুন, একটা রেজাল্ট শিটে শুধু ভোট গণনা কি কেবল সংসদীয় নির্বাচনে নাকি গণভোটের? আমরা বলেছি সংসদ নির্বাচনটাকে আমরা উল্লেখ করেছি, যেহেতু ওখানে তো গণভোট তো সবার জন্য সমান, আলাদা কেউ দেখার সুযোগ সেখানে নেই। কিন্তু এখানে বিভিন্ন জায়গায় গসামাজা হয়েছে। আমরা দেখলাম যে শুধু এক জায়গায় গসামাজা, ধানের শীষের প্রার্থী সেখানে প্রত্যেক জায়গায় সে গসামাজা হয়েছে, আর কোনো প্রার্থীর ভোট কমও না বাড়ো, এক জায়গাতে। মানে আপনি অনেক জায়গায় দেখেছেন, নানা জায়গাতে, যেখানে আমাদের প্রার্থীরা প্রায় 50টার মতো সিটে কিন্তু জামাতের প্রার্থীরা হেরেছেন, মানে 90 থেকে শুরু করে 5,000 ভোটের ব্যবধান হেরেছেন। এই যে জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলোতেই যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে ভোট গণনা করার ক্ষেত্রে, কিংবা এক শ্রেণীর মিডিয়াও সেখানে কিন্তু ভূমিকা রেখেছে। কিভাবে ভূমিকা রাখলো আমরা দেখলাম। আগেই দেখুন, নিয়ম হলো নির্বাচন কমিশন বেসরকারি ফলাফল ঘোষণা করবেন সব কেন্দ্র পাওয়ার পরে, তখন তারা সেখানে বলবেন। আমাদের খেয়াল করলাম যে 9টার পর রেজাল্ট স্থগিত অনেকটাই বন্ধ আছে। হঠাৎ করে 30 কেন্দ্র ফলাফল এখনো দেওয়া হয়নি, মিডিয়া ব্রেকিং নিউজ অমুক জায়গায় অমুক প্রার্থী বিজয়ী হয়েছে। এই যে মানুষকে আগে এগুলো আছে, আরো বাকিগুলো আছে, যেগুলো আমরা বলেছি। অভিযোগ আসবে আস্তে আস্তে, আমরা গ্রাজুয়ালি কাজটা করছি, কিন্তু কোনো জায়গাতেই যেটা অনিয়ম হয়েছে আমরা অনিয়মটা আমরা সেখানে ধরবো, এবং যেখানে আমাদের হিসাবে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন এবং ব্যবধান 7 থেকে 8,000 মতো, সেই ব্যবধান হঠাৎ করে যখন মানে ব্যবধান পরিবর্তন করে আরেক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে, এখানে বোঝা যাচ্ছে যে রাতের অন্ধকারে কোনো একটা পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট প্রাপ্ত হয়ে যাতে করে জামাত জোট তার কাঙ্ক্ষিত রেজাল্ট না নিতে পারে, তাদেরকে একটা জায়গায় আটকে দেওয়া। জামাতের কাঙ্ক্ষিত রেজাল্ট কি হতে পারত? দেখুন, এবারে নির্বাচনে জামাত জিতেছে, এই জন্য জিতেছে মানুষ জামাতকে ভোট দিয়েছে। দেখুন, যদি আপনি কথা বলে মানুষের কাজ, মানুষ বলে আমরা ভোট দাঁড়িপাল্লা পেয়েছে, সরকার বিএনপি গঠন করেছে, মানুষ সাধারণ মানুষ বলে। মানে আমি যদি সহজভাবে বলি যে মানে জামাত এত সংখ্যক ভোট পেয়েছিল যাতে সে সরকার গঠনের সমর্থ ছিল, কিন্তু সেটা করতে দেওয়া হয়। দেখুন, আমরা যদি বলি, আমি সেটা বলবো না, বলি যে জামাত ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে, প্রায় ধরুন যে 41 থেকে 42% ভোট গড়ে জামাত জোট পেয়েছে নিঃসন্দেহে, কিন্তু সেই আলোকে আসনের যে
প্রতিফলন তফাৎটা দেখানো হয়নি। আসন তফাৎ অসংখ্য ধন্যবাদ এক আতিকুর জোট হলো রহমান। 200-এর উপরে, এক জোট আপনার- 68। তার মানে এখানে যাতে করে জামাত জোট আসনটা সেখানে কমে যায়, সুনির্দিষ্ট করে করে কিছু জায়গাতে করা সেখানে হয়েছে। আমাদের করে একেবারে যাতে পরিষ্কার আপনার ফলাফলটাকে বক্তব্য। বিনোদনের অ্যাডভোকেট দিকে নিয়ে ফাহিমা আসা হয়েছে। নাসরিন মুন্নি, আমি আপনার কাছে আসতে চাই। আতিকুর রহমানকে আপনি শুনছিলেন যে 4টি আসনের বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে, তার মধ্যে ঢাকা 7 আছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী সেই আসনে 5000 ভোটের ব্যবধানে জিতেছিলেন, এবং জামাতের এই অভিযোগ। আর আতিকুর রহমানকে শুনলেনি, আপনার বক্তব্য জানতে চাচ্ছি। দেখেন, জামাত এই পর্যন্ত 13টা যে নির্বাচন হয়েছে, এই পর্যন্ত যে নির্বাচনগুলো, 4টা নির্বাচন 8, 14, 18 এবং 24, যে নির্বাচনগুলোতে আমরা ভোট দিতে পারিনি, ওগুলো বাদে যদি ধরেন, জামাতের ভোটের পার্সেন্টেজ ছিল 4% থেকে 8%, এবং কেবলমাত্র 91 নির্বাচনে জামাত ভোট পেয়েছিল 12% একটু বেশি, 91-তে। এইবার জামাতের যেই একটা ভোট যে 40%-এর উপরে গেছে, 5ই আগস্টের পরে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরে যেই একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন দেখা গেল যে জামাত বের হয়েছে। তারা এর আগ পর্যন্ত আওয়ামী লীগের সাথে মিলে মিশে একাকার হয়েছিল, মানে তাদেরকে আমরা দেখিনি। আমাদের এই যে সভা করছি, আমরা সমাবেশ করছি, শত শত গ্রেনেড, বিএনপির সাথে মিলেমিশে ছিল না না, আমাদের সাথে তো তারা ছিল কেবল ভোটের, আচ্ছা। যেই আমাদের ধানের শীষের প্রতীক নিয়ে তো তারা নির্বাচনও করেছে, ভোটের যে ইকুয়েশন সেখানে তারা ছিল। কিন্তু আপনারা কিংবা আমরা সেভাবে তো তাদেরকে দেখেননি। আমাদের যেভাবে দেখেছেন যে আমরা সভা করছি, শত শত সাউন্ড গ্রেনেড ফুটাচ্ছে, শত শত 28শে অক্টোবর ছাড়াও যে তার আগেও আপনার আমরা আমাদের গুলি করছে, মারছে, গুম করেছে, খুন করেছে মানে হাজার ঢাকার হাজার। সাথে কি বিএনপি চেয়ারম্যানকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে হয়েছে কিনা? এইটাই আমি আপনাকে ঢাকার 17-তে। এটার যে শানে নজুল সেটা বলার চেষ্টা করছি, যে তারা যে ছদ্মবেশী, জামাত যে ছদ্মবেশ ধারণ করেছিল, তারা যে গুপ্ত একটা অবস্থায় ছিল। বিএনপি তো চেয়ারম্যান বিএনপি নির্বাচন করেছিলেন ঢাকা 17-তে, 7 17-তে। নিয়ে অভিযোগ চলছে। আমি 7-এর কথাই বলছি। জি, 17-তে উনি নির্বাচন করেছেন, ওনার নির্বাচনী আসন ছিল 17, 17 আমার এলাকা আর 17। 7-এ যে প্রার্থী জিতলেন সেটাতে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে শুনেন, জিততে হলো? ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিএনপির এইবার যখন আমাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশে আসলেন 25শে ডিসেম্বর, আসবার পরে আপনারা দেখেছেন যে কি ঢেউ, মানে এটাকে কিভাবে মানুষ ওনাকে বরণ করে নিয়েছে। কারণ এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক, এবং আমাদের দেশনেত্রীর যে ভূমিকা, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এর ভিতর দিয়ে আমরা 17 বছর আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা দিয়ে আমাদের নেতা চেয়ারম্যান সাহেব, না না, একইভাবে তো জামায়াতের বা না, না, শিবিরের না। নেতাকর্মীরাও তো এই একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। আপনি কি বলতে যাচ্ছেন যে যেই সময়টা আমাদের জুলুম মতন নির্যাতনের কয়টা মধ্য মামলা দিয়ে হয়েছে বিএনপি আমার গিয়েছে? ভাই বলবেন যে আচ্ছা। জামাতের আমির, আমি তো আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে 36টা, আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে 100-র উপরে মামলা। আমার ভাই বলবেন জামাতের কার বিরুদ্ধে আমাদের মতন, হ্যাঁ, এইরকম একদম ওপর থেকে জেলে গেছিলেন আমাদের নেত্রীকে। আপনারা জানেন, সবাই দেখেছেন যে কিভাবে ওনাকে পরিত্যক্ত একটা কারাগারে বন্দি করে রাখা হলো। কিন্তু এত কিছুর পরে যখন আমাদের নেতা উনি ফিরে আসলেন এবং আমাদের আপসীন দেশনেত্রী ইন্তেকাল করেছেন, বাংলাদেশের রাজনীতিতে যেই রকম একটা ইকুয়েশন মানে তৈরি হয়েছে, এটা আমার বলবার দরকার নাই। মানে আমাদের সেখানে প্রতিটা আসলে সভা, মানে প্রতিটা প্রতিপক্ষের সমাবেশ, নতুন করে কোনো সুযোগ ছিল মানে না। সুযোগ তো আপনার দূরের কথা, হ্যাঁ, সুযোগ না। ধন্যবাদ। তারা যে আমি বলি 40% ভোট ছদ্মবেশ ধারণ করবার পরও জামাত যে পেয়েছে, এটা ওনাদের জন্য অনেক বেশি। কারণ ওরা তো আপনার আওয়ামী লীগের সাথে যারা ছিল, ছাত্রলীগের সাথে যারা ছিল, পুলিশের সাথে যারা ছিল, আমরা যাদের 17 বছর অন অ্যান্ড অফ দেখেছি, তারা হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি মানে বললো, তাহলে তো আমরা ধরেন ছাত্রলীগ। আওয়ামী লীগের যারা ছিলেন, আমি বলি আপনাকে একটা বিভিন্ন এক্সাম্পল দিই। অপরাধমূলক কার্যক্রম করেছেন, তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনবেন। তাহলে কি দেখেন, জামাতের এনারা আপনারা যে বলছেন তারা ছিলেন, তাদেরকেও কি শাস্তি দিবেন নাকি? না, আমরা শুনেন, আমি বলি, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁয়ের জামাতের আমির, ওনার হাতে 74 লক্ষ টাকা নিয়ে উনি যখন এয়ারপোর্টে প্লেনে, আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি, এখন ওই রকম
একটা খবর যখন বিকাশ আপনার বন্ধ করে দিল, তখন একজন শিক্ষক জামাতের আমির ঠাকুরগার, উনি এই যে এত আপনার ঠাকুরগার জামাতের আমির এত লক্ষ লক্ষ এত টাকা, শুধু টাকা আমরা দেখেছি জামাতের লোকের হাতে। মানে জামাত দলে যে আপনার পরিমাণ ভোট নির্বাচন, পেয়েছে সেটা টাকার কালো বিনিময়ে। টাকা বিতরণের খবর আপনাদের গণমাধ্যমে যেমন এসেছে, কালো টাকা বিতরণের খবর, আতিকুর রহমান আর সৎ লোকের অনেকক্ষণ ধরে শাসন, হাসছেন, সৎ ফাইবার লোকের আসিফ। শাসন যায় না, দুটো বিপরীতমুখী অবস্থানে, মুখোমুখি একটা অবস্থানে। এখন আওয়ামী লীগ আমলের যেই নির্বাচন আমরা দেখেছি, এখন উনি যদি বলে বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা সবাই আমরা দেখেছি, মানে- এটা এই রকম নির্বাচন, সেনাবাহিনীর যেই ভূমিকা, আইন শৃঙ্খলা বাহিনী যাই হোক, পুলিশের ভূমিকা ছিল মানে এখানে মোটামুটি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ যে কোনো অভিযোগ করা হচ্ছে কোনো প্রশ্নই প্রশ্ন ওঠে না। ওঠে না। আমি আপনাকে একটু জানিয়ে দিই, আজকে গণভোটের ফলাফল সংশোধন করে অতিরিক্ত দেখেছি। একটা গেজেটও দেওয়া হয়েছে জি। এবং সেখানে ভোটেরও বেশ তারতম্য হয়েছে। একটু মানে কমেছে। এটা কি হ্যাঁ এবং ব্যাপারটা না। মানে কেমন, প্রায় লাখখানেক ভোট কমলো, লাখখানেক ভোট মানে গণনার ব্যাপারটা কি সাদা চোখে দেখার সুযোগ আছে? যদিও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি এখন না, পর্যন্ত। নিশ্চয়ই দিবে নির্বাচন কমিশন একটা সাদা চোখে। আর এটা খুব আমরা সহজ ব্যাপার। না, আমরা যেটা দেখেছি যে হ্যাঁ ভোটটা জয়ী হয়েছে গণভোটে, তো হ্যাঁ ভোটের পক্ষে আমরা প্রথম থেকে আছি, যদিও জামাত এবং জামাতের এনসিপি অন্যান্য সংশোধিত গেজেটে এখন অবশ্য 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। কমেছে, আর না ভোটও কিছু না ভোটের ব্যাপারও আপনার আছে। কি মনে হয় যে মানে গণভোট নিয়ে বিএনপির বর্তমান অবস্থান কোনো কারণে এই গেজেটে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? না না, এরকম কোনো সুযোগ নেই, কারণ আপনারা জানেন যে এই প্রায় 1 বছর সময় যখন বিভিন্ন যে কমিশন হয়েছে গণভোট সংক্রান্ত, এগুলো সংবিধান সংশোধন কমিশন, সেখানে আপনারা দেখেছেন সংস্কার কমিশনে আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব শুধু যাননি, উনি যে ইনপুট দিয়েছেন, এবং উনি তো আইনের ছাত্র, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে আমিও তাই, সংবিধান কিন্তু উনি সংস্কার পরিষদের যেই ব্যাপারটি ছিল ওখানে উনি- শপথ বিএনপির সংসদরা এখন সেটা তো না নিলে ডিফারেন্ট, পরে দ্যাট ইজ এ নিবেন, মানে ডিফারেন্ট সেটা গণভোটের সাথে সম্পৃক্ত তো। সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা ব্যাপার, কারণ সেখানে তো ওথ, হাউ টু টেক ওথ। ঠিক আছে, আমি এই আলোচনাতে পরে আমি আসবো। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনি ফাইমান নাসরিন মুন্নিকে শুনছিলেন, দীর্ঘদিন আপনারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিলেন, গুপ্ত অবস্থায় থেকেও এত ভোট পেয়েছেন সেটাই অনেক, তার মধ্যে আবার টাকা পয়সা ছিটিয়েছেন, অনেকগুলো অভিযোগ। আপনার বক্তব্য কি? দেখুন আপা অনেক কথাই বলেছেন, এবং বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু ওনার করে সাথে- অনেক নেতাকর্মী মামলা- জেল খেটেছেন, ওনার সাথে- মামলা খেটেছেন, আপনাদের তেমন মামলা ওনার সাথে টামলা আরো নাই। বেশ কিছু শো আমার একসাথে করার সুযোগ হয়েছে। এগুলো যখন বলেন আসলে ইনসাফটা সব জায়গায় থাকতে হবে। আওয়ামী লীগের আমলে নিবন্ধন বাতিল হয়েছে জামাত ইসলামের, দলীয় প্রতীক সিনিয়র মানে নিষিদ্ধ হয়েছিল জামাত ইসলামের, কেন্দ্রীয় অফিস থেকে সব অফিস বন্ধ ছিল জামাত ইসলামের, লক্ষাধিক নেতাকর্মী আমাদের সেখানে কারাগারে ছিলেন, 5 শতাধিকের মতো নারী পুরুষ মিলে সেখানে আমাদের শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, অর্ধ লক্ষের মতো মামলার আসামি জামাতের নেতাকর্মীরা সেখানে হয়েছেন। গুমের যে পরিসংখ্যানটা দিয়েছে বিভিন্ন সংস্থা, সেখানে জামাত শিবিরের লোকের সংখ্যা সেখানে বেশি। আমাদের আমিরে জামাত 3বার দীর্ঘ সময় কারাগারে ছিলেন, আমাদের সেক্রেটারি জেনারেল 5.5 বছর কারাগারে ছিলেন। এমন কোনো কেন্দ্রীয় নাই, আমি নিজেও তো প্রায় 8.5 মাস কারাগারে ছিলাম 2013 সালে, একাধিকবার ফটক থেকে আমরা রিঅ্যারেস্টও হয়েছিলাম। আমাদের এমন কোনো নেতা ছিল না যে নেতা সেখানে কারাগারে যায়নি। যদি এগুলো বলা হয় মানুষ এগুলো আসলে বিশ্বাস করবে না। আমরা এমন কথা বলতে আমরা বিশ্বাস করে এবং তথ্য দিয়ে মানুষকে আতিকুর রহমান, অনেকে তো আবার এটাও বিশ্বাস করেন যে আমি বলি ছাত্রলীগের আমাকে শেষ করতে দেন, আড়ালে শিবিরের আমাকে রাজনীতি আমাকে হয়েছে। শেষ করতে দেন। জামাতের আমির থেকে শুরু করে 5 জন শীর্ষ নেতাকে সেখানে শহীদ করা হয়েছে। এটা কি বিএনপির ক্ষেত্রে হয়েছে? 2018 সাল পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, 18 দলীয় জোট একসাথে আমরা আন্দোলন মাঠে করেছি। ওনারা আমাদেরকে সেখানে, আমি নিজেও তো কত বিএনপি অফিসের সামনে প্রোগ্রামে স্লোগান ধরেছি, তোমরা আমাদের দেখার চেষ্টা করেন। আসলে মূলত হচ্ছে আমাদের যে উত্থানটা, যেন এতদিন আপনারা কি বলতেন যে জামাতের জনসমর্থন নাই, জামাত বিলীন হয়ে যাবে। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ আমলে বলতো যে জামাত আর থাকবে না, সব জামাত বিএনপি হয়ে যাবে। এই যে 5%, 6%, 10% জামাত যখন আজকে 42% হয়ে গেল, এখানে সবাই সমস্যাটা। মাত্র 1.5 বছর আমরা টাইম পেয়েছি। মাত্র যে সংগঠন নিষিদ্ধ হয়েছিল আগস্টে, নিষিদ্ধ কিন্তু বিএনপি হয় নাই,
একটা নিষিদ্ধ সংগঠন, যার রাজনৈতিক কোনো অধিকার ছিল মানে না, সেই সংগঠন যখন সংগঠন মাত্র নিষিদ্ধ হলেও কার্যক্রম শোনেন, তো সেই জামাতের সংগঠন বা শিবিরের বন্ধ ছিল না আমরা কখনো। সেই সংগঠন যখন 1.5 বছরের মাথায় এসে জনগণকে আশা জাগিয়ে তৈরি করেছে, এবং মানুষ, আপনি দেখেছেন মানুষ ট্রেনের সাথে দাঁড়িয়ে পাল্লা, লঞ্চে দাঁড়িয়ে পাল্লা, এবং মানুষ এবার আশা ছিল জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আসবে কোনো একটা নানা ডিজাইন করে। যেহেতু নানা গ্রুপ এখানে থাকেন যারা জামাতকে ক্ষমতা দেখতে চান না, জামাত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, জামাত স্বশাসনের কথা বলে, জামাত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের কথা বলে, জামাত আজাদির কথা বলে, এই জন্য একটা শ্রেণী, আমরা নাম বলবো না, যারা আব্দুর রহমান ভাই, গত 16-17 বছর ধরে জামাত আমরা যদি তার আসছি, কার্যক্রম শুনেন, আমি চালাতে আসছি। না পারে, তাহলে কোন কার্যক্রম দেখে মানুষ এভাবে এই যে- বানের জলের মতো ভোট দেবে? এই যে আমাদের 1.5 বছর পজিটিভ 1.5 কার্যক্রম, বছরে, আচ্ছা। মানুষ দেখেছে না যে জামাত কিভাবে ওপেন কাজ করেছে, কিভাবে জামাত মানুষ কাছে পেয়েছে সেখানে, আচ্ছা। সে জুলাই আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে। আমরা মনে করি জামাত যদি সুযোগ পেত আরো কাজ করার, এই ফলাফলটা আরো ভালো হওয়ার সুযোগ সেখানে ছিল। দেখুন, যেটা আপনার মাঝে মধ্যে বলেন, আচ্ছা বলুন তো কোনো বিশ্ববিদ্যালয়ে শিবির নামে কাজ করার সুযোগ ছিল? বলুন তো আপনি, আমরা আপনারা বলুক না। ছাত্র শিবির যেখানে মারাটা জায়েজ ছিল, আবরারের মতো একটা সাধারণ ছাত্র যখন তার ফেসবুকে লিখলো, তাকে যখন মেরে পিটিয়ে আমাকে শেষ এই করে ফেলা আলোচনা হলো, শেষ আমি করতে বলছি, হবে। তো সেখানে যখন মারাটা জায়েজ, সেখানে আমি ছাত্র শিবির করি, আত্মরক্ষার তোমরা জন্য তোমরা সেই আমাকে ছদ্মবেশ মারতে আসো, নিতে বাধ্য এরকম হয়েছে। বোকা তাহলে কেউ কি- হতে পারে আচ্ছা, না। আমি একেবারে আমরা হ্যাঁ বলি- অথবা নাতে একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। একই পরিস্থিতি তৈরি হলে ছাত্র শিবিরের অনেকে কি ছাত্র দলে যোগ দেবেন, নাকি তোমাদের দিয়েছেন? শুনে, আমরা এটি মনে করি না, যারা শিবির তারা শিবিরই করেন। আচ্ছা, ইতিমধ্যে দেখেছেন শিবিরের কমিটি প্রকাশিত হয়েছে না, আমাদের সংগঠনটা এত বড় আর বিএনপির সংগঠন, পরিচয়ে কোনো জামাত নেতা আমাদের রাজনীতি করছেন না? সংগঠনটা এত বড় সংগঠন, কারোর ভিতরে আমাদের ঢোকার প্রয়োজন, আমাদের ওখানে সংগঠন সেখানে। আচ্ছা। এটি বলা হয় অসংখ্য narrative, ধন্যবাদ। যেহেতু কোনো কিছু বলার সুযোগ সেখানে পাচ্ছেন না, পাচ্ছেন কি না। আর বলবেন? এখন একটা জিনিস বলতেছেন, এটি ছাত্র সমাজে বিশ্বাস করে, জনগণও বিশ্বাস করতো, তাহলে নির্বাচনে এত পরিমাণ মানুষ হুমড়ি খেয়ে তারা দাঁড়িয়ে আমার মনে হয় পাল্লা ভোট দিতে একেবারে সেখানে ভোট যৌক্তিকভাবে দিতেন আপনার না। বক্তব্য তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয়তে প্রশ্নটি করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন করুন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছে জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ এবং সুবিধা নিয়েছে কিছু রাজনৈতিক দল। তো আমার প্রশ্ন হচ্ছে দুজন অতিথির কাছে, এনসিপি কি কোনো রাজনৈতিক দল না? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলামরা কে এই 17 মাসে কোনো সুবিধা নেয়নি? সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক। আরো একজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয়তে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি হাসান আল মামুন মানিকগঞ্জ থেকে বলছি। জি। শুনছেন? জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে আপার কাছে, বিএনপির আপার কাছে। সেটা হলো, পালাবদল বাংলাদেশ ব্যাংকেও হয়ে গেল, সেটা কিভাবে হইলো? একজন ঋণ খিলাপি বা ব্যাংক ডাকাতকে গভর্নর বানানোর মধ্য দিয়ে। আপা কি লজ্জা হয় আপনাদের? একজন ব্যাংক ডাকাতকে গভর্নর বানাতে হইলো। অ্যাডভোকেট ফাহিমা নাসির মুন্নি, আপনার কাছে আসতে চাই। একজন দর্শক বেশ কিছু বিশেষণ সহ নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নরের বিষয়ে জানতে চাচ্ছিলেন যে কেন তাকে নিয়োগ করা হলো, আর এর সাথে আমার প্রশ্নটা হলো, এত তড়িঘড়ি করে কেন গভর্নরকে নিয়োগ দেওয়া হলো এবং মানে বিদায়ী গভর্নরকে এইভাবে বিদায় দেওয়া হলো? না, দেখেন, মোহাম্মদ মুশতাকুর রহমান, যিনি নতুন গভর্নর হয়েছেন বাংলাদেশ ব্যাংকের, একজন হিসাব বিজ্ঞানী এবং আইসিএমএ করা সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এখন ব্যবসায়ী হওয়াটা তো কারো খুব মানে দোষ কিংবা খুব অযোগ্যতা। অন্যান্য যেই গভর্নররা ছিলেন, ওনারা কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন সেটা আমরা জানি, কিংবা আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো আছে, আমরা যদি দেখি যে ভারত কিংবা শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, সেই জায়গাগুলোর যে কেন্দ্রীয় ব্যাংকগুলো আছে বাংলাদেশ ব্যাংকের মতন, সেই কেন্দ্রীয় ব্যাংকগুলোতে যারা গভর্নর হন, তাদের হয়তো বা আপনার যেহেতু সেন্ট্রাল ব্যাংক, IMF এর কোনো অভিজ্ঞতা, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো অভিজ্ঞতার সাথে একটা PhD ডিগ্রি কিংবা বিদেশি কোনো ইউনিভার্সিটির ABCD ডিগ্রি, হ্যাঁ, সেটা হলেই যে একটা মানুষ আপনার সব সমালোচনার ঊর্ধ্বে কিংবা মানে বিএনপি সরকার তাহলে সর্বোত্তম ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে পেয়েছে, এটা তার আমি- চাইতে বেটার চয়েস এই মুহূর্তে সরকারের হাতে ছিল না। এইটা আমি মনে করছি যে যিনি আছেন উনি যদি আমাদের বাংলাদেশের অর্থনীতি বলেন, প্রত্যেকটা সেক্টর তো ধ্বংস করে দিয়ে গেছে গত 4টা টার্মে, এবং গত 18 মাসে আপনারা জানেন
যে অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ অত্যন্ত ভঙ্গুর একটা দশায় আছি। তো আমরা যিনি গভর্নর হয়েছেন ওনার কাছ থেকে আশা করব যে মুদ্রাস্ফীতি কি করে নিয়ন্ত্রণ করতে হয়, আর্থিক খাতের যে নতুন গভর্নরের স্থিতিশীলতা। কাছে তো নিশ্চিতভাবে অনেক অনেক প্রত্যাশা। হ্যাঁ। আমি জানতে চাচ্ছি হঠাৎ মানে আপনার কি মনে হয় না অনেক তড়িঘড়ি করে এই রদবদলটা হলো, এই কেন পালাবদলটা তা- হলো? আচ্ছা, তা কেন হবে? আপনি মানে কি আতিউর রহমান দেখেননি? তিনি জানতেনও না, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন কে? তিনি মানে যিনি গভর্নর ছিলেন জি আতিউর রহমান না, ওনার সময় তো মনসুর 810 কোটি টাকা মনসুর- আপনার না, কেন্দ্রীয় আমি- ব্যাংক থেকে I stand correct my ডাকাতি হয়ে আহসান গেল। এইচ মনসুরের হ্যাঁ, কথা হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, আমি তিনি জানি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি জানতে পারলেন যে নতুন একজন গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে না, এবং তিনি হ্যাঁ। বললেন যে তাহলে আমি চলে যাচ্ছি। মানে না, এই প্রক্রিয়াটা বা এই হঠাৎ করেই কেন এইভাবে করা না, হলো? এই বিষয়টা নিয়েও কিন্তু কথা বলেছে আমাদের দল থেকে, কিন্তু বলা হয়েছে যে এইখানে যেই প্রক্রিয়ায় উনি গেছেন সেখানে এটাকে আপনার তদন্ত করে দেখা হবে যে কোনো রকম আইনের ব্যত্যয় কিছু আপনার হয়েছে কিনা। এখন হয় কি, যিনি আপনি যেই কথাটা বললেন তড়িঘড়ি, হ্যাঁ, এখন বিএনপি আপনার 12 তারিখে ইলেকশনটা হলো, 22, 23, 24, 25, 26, 14 দিন, আজকে 14তম দিন। কয়দিন আপনার সরকারটা গঠন করা হয়েছে? আপনি জানেন উন্নত বিশ্বে যে দেশগুলো আছে, পশ্চিমা বিশ্বের কথা বলছি, সেখানে গভর্নমেন্ট চেঞ্জেস উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। না মানে সেটা সমস্যা নেই আপা। আমি জানতে চাচ্ছি, ধরেন সরকার নতুন একজন গভর্নর নিয়েছেন, নিতেই পারেন, কোনো সমস্যা নেই। হয়তোবা আমরা মিডিয়ার মাধ্যমে জনগণ জানবে যে নতুন একজন গভর্নরকে সিলেক্ট করা হলো এবং বর্তমান যিনি আছেন ইনি বিদায় নিবেন অমুক একটা দিনে, একটা হয়তোবা সিরিমনির মাধ্যমে তিনি বিদায় নিবেন। স্মুথ ট্রানজিশনটা কি স্মুথ হলো? পালাবদলটা কি স্মুথ হলো? দেখেন, আমাদের দেশটা এখন যেই অবস্থায় আছে, এত চ্যালেঞ্জ পায়ে পায়ে, এখানে বিএনপি সরকার গঠন করেছে কিংবা বিএনপি 2/3 মেজরিটি নিয়ে এসেছে, সেই জন্য কেউ তৃপ্তির ঢেকুর তুলছে, এটা ভাববার ভাই কোনো কারণ নেই। এটা এমন একটা অবস্থা যে একেবারে বটমলেস বাস্কেটের মতন আবার আমরা সেই দিকে চলে গেছি। আমাদের অর্থনীতি বলুন, আমি তো বলেছি, কর্মসংস্থানের কথা বলুন, বিনিয়োগ স্থবির হয়ে আছে, বিনিয়োগ আসেনি, বিনিয়োগ আসছে না। এই রকম অবস্থায় টু আর্ন ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ একেবারে মানে সরকারের। ধর তক্তা মার পেয়ে মানে এই অবস্থা ছাড়া এই মুহূর্তে এটা সরকারের এখন আর হাতে কোনো অন্য সুযোগ আপনার- নেই। এখন আর অন্য কোনো কথা, অন্য কোনো বলে আদো সময় আদো নষ্ট করার বলি সুযোগ নেই। না, সময় অসংখ্য নষ্ট ধন্যবাদ। কোনো কিছুরই সুযোগ অ্যাডভোকেট নেই। আতিকুর রহমান। আরো একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে নাহিদ ইসলাম প্রায়শই বলেন জুলাইয়ের সুফল কতিপয় রাজনৈতিক দল তারা ভোগ করেছে। দর্শকের প্রশ্ন ছিল এনসিপিও রাজনৈতিক দল, নাহিদ ইসলাম তারা কি এই সুফল ভোগ করেছে কিনা, এবং নাহিদ ইসলাম যে সকল রাজনৈতিক দলের কথা বলেন জামায়াত ইসলামও কি তার মধ্যে থাকে কিনা? উনি হয়তো বক্তব্যটা একটু বুঝতে ভুল করেছেন। মূলত বোঝানো হয়েছে যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা ইলেকশন হয়েছে, একটা দল ক্ষমতায় এসেছে, এটাই বুঝিয়েছেন যে আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলগুলো কিন্তু অভ্যুত্থানের সুবিধা সেখানে ভোগ করে, না, অন্তর্বর্তীকালীন সময়ও ভোগ করে না। নাহিদ ইসলাম বা এনসিপির অনেক নেতারা বলতেন যে জুলাইয়ের ফসল একটা নির্দিষ্ট মহল, একটা রাজনৈতিক দল তারা নিতে যাচ্ছে, তারা ঘরে তুলতে চাচ্ছে। যদি আমি এটা বলি, এখন দেখুন আমরা দেখলাম যে ডক্টর খলিলুর রহমান সাহেব, এর প্রসঙ্গটা আনতে চাইনি, ওনাকে নিয়োগ দেওয়া নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। সালাউদ্দিন সাহেব যে বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন, রিজভী সাহেব বলেছেন, এগুলো কিন্তু এখন অলরেডি ভিডিও ভাইরাল হচ্ছে। খলিল সাহেবকে যখন আবার পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়, এটা সুবিধাভোগী কারা বলুন তো আপনি? আমরা বলেছিলাম ওই সময় যে আমরা কিছু উপদেষ্টা তারা ইলেকশনটাকে ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছেন, তারা কোনো একটা দলের পারপাস সার্ভ করতে, আমরা নাম বলিনি, আমরা এটা খলিল সাহেব একজন ছিলেন, যিনি উপদেষ্টা ছিলেন। আমি এটি প্রমাণিত হয়েছে। ওনাকে আপনাদের কাছে যদি সেই তথ্য প্রমাণ ছিলই ডক্টর খলিলুর রহমানের বিরুদ্ধে, কেন বলেননি? আমরা বলিনি, যেহেতু আমরা চাইনি এটা বলতে, কিন্তু আমরা জানতাম। মানে কেন, মানে যখন প্রমাণ হয়েছে না, কেন চাননি যে জিনিসটা আমরা বলতাম, এটা এখন স্পষ্ট দিবার লোকের মতো, যে মানুষগুলো নিয়ে আমরা সন্দেহ করি যে ইলেকশনটাকে তারা ম্যানিপুলেট করবে, তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন। খলিল সাহেবের মতো ব্যক্তিকে এত মানে আপত্তি, যেখানে বিএনপি ছিল, ওপেন আপত্তি ছিল, তিনি বিদেশি নাগরিক, সেই ব্যক্তি যখন সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়ে যান, তখন কিন্তু এটি আমাদের যে ধারণাটা, এটা যে আমাদের ছিল, এটি বিভিন্ন যদি পদে ছিলেন 18 মাস, আপনারাই বা তাহলে কেন বলেন? এটা আমাদের রাজনৈতিক কৌশল ছিল। আমরা কেন বলবো, আমরা চাইনি লোকগুলো কাজ করুক, যাদের ভিতরে উদ্যোগে কাজ করুক, সেটা আমরা চাইনি। কিন্তু আমাদের যে ধারণাটা প্রমাণ কখন হলো,
তোমাদের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। তো আমরা মনে করি এটি কখনো ভালো না। আপনি একটা কিংবা ডক্টর দলকে খলিলুর বলবেন যে রহমান যে তার অমুক উপরে দল অর্পিত দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছিলেন বিধায় বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, এমন কোনো এটি কথা? কখনো ভালো সিদ্ধান্ত হয়নি। আচ্ছা, আপনি অসংখ্য ধন্যবাদ। আমি তো আসি যেটা জি। আপনি বলেছেন আপাকে, জি, দেখুন আমাদের গভর্নর নিয়ে 3টা দিকে এখানে কাজটা হয়েছে। একজন ব্যক্তি জেনেছিলেন তার বিদায়টা ভালো হয় নাই। আমরা নতুন বাংলাদেশে এরকম মববাজি আমরা দেখতে চাই না। সালাউদ্দিন সাহেব বলেছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ব্যাংক থেকে এইভাবে এর চাইতে বাজেভাবে বিদায় কিভাবে হয়েছে শোনেন। 5 আগস্টের পরে একজন ডেপুটি গভর্নর সহ 5 জন শীর্ষ কর্মকর্তাকে এর চাইতে আরো বাজেভাবে বিদায় করা হয়েছে। সময়টা ছিল ভিন্ন, এখন তো নতুন বাংলাদেশ আমাদের। আমরা বলেছি যে নতুন নাকি মব হবে না, দেখলাম আমরা খুব দেখলাম মিডিয়াগুলো এটাকে বলছে এখন বিক্ষোভ। মানে একই মিডিয়া আগে বলতো মব, মানে তখনও আমরা বলেছিলাম যে এখন বলে যে সাধারণ, বিক্ষোভ। দেখুন আমরা যেভাবে বলি যে সাধারণ ছাত্র জনতা, আমরা একইভাবে বলি যে সাধারণ ব্যাংকাররা ওখানে বিক্ষোভ করে হয়েছে, নামিয়ে দিয়েছে। এটি সমীচীন হয় নাই, ওনার উপদেষ্টাকে লাঞ্ছিত করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই ইলেকশনে 150 জন ঋণ খেলাপি ইলেক্টেড হয়েছেন এবং 500 থেকে 1000 কোটি টাকার মতো যারা ঋণ খেলাপিরা মন্ত্রীও কিন্তু হয়েছেন, তারা এখন দাঁত কিলিয়ে হাসবেন। আমাকে তো আর ধরতে পারবেন না, কারণ যেই বাংলাদেশ ব্যাংক ধরবেন টেনে তুমি তোমার ঋণ শোধ করে দাও, 89 কোটি টাকা যখন ঋণ খেলাপি ব্যক্তি নিজে পূর্ণ তফসিল করে তিনি এখন গভর্নর হলেন, তার এই নৈতিক অবস্থানটা থাকবে না কোনো ঋণ খেলাপিকে ডেকে ঋণ পরিশোধ করার জন্য। এটি দেশের ক্ষতি হয়েছে। দেখুন আমরা বিগত দেখলাম হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, বেসিক ব্যাংক হয়েছে, আমরা মনে করি সদ্য বিদায়ী যিনি গভর্নর ছিলেন তার বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগ ছিল যে ইসলামী ব্যাংক থেকে যখন একের পর এক গণহারে ছাঁটাই করা হলো, ব্যাংকের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে। মানে বাংলাদেশ ব্যাংক সকল বাণিজ্যিক ব্যাংকের একেবারে মানে একেবারে মাদার অর্গানাইজেশন বলা যায়, সেখানে গভর্নর তার দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ নেননি, সেটা ইসলামী ব্যাংক বলেই কি নেননি, বা তার এই পদক্ষেপটা নির্বিকার ছিল। এটি অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। আমরা দেখেছি বিগত সময় একটা কোম্পানি ছিল মাফিয়া, যারা ব্যাংক দখল। আবার অনেকে বলে থাকেন যে আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান এই ব্যাংকের গভর্নর নিয়োগের পিছনে ওই মাফিয়াদের হাত আছে, কিন্তু যারা আবার নতুন করে বাংলাদেশের মনসুর সাহেবকে নিয়োগে কোনো মাফিয়ার হাত ছিল? ধারণা হতে পারে আমাদের, কারণ যারা ব্যাংকের টাকা লুট করে অভ্যস্ত তারা আবার হয়তো একটা ব্যক্তিকে দিয়ে নিয়ে এসে ওই সুতরাং করতে। কেন এত নতুনদের যেখানে এত বক্তব্য ঋণ খেলাপি নিয়ে হচ্ছে, ঋণ খেলাপি ব্যক্তিকে যিনি পুনঃতফসিল করেছে মাত্র 2 মাস হলো না, তাকে গভর্নর বানানোটা এটা নতুন বাংলাদেশে জনগণের ভালোভাবে নেয় নাই, বেড়েছে ভালোভাবে নেয় নাই। আমরা মনে করি ঋণ খেলাপি নিয়ে যে মানুষের যে একটা প্রতিবাদটা, সেই প্রতিবাদটাকে গভর্নমেন্ট ইগনোর করেছে। এই ইগনোর করাটা কখনো অর্থনীতির ক্ষেত্রে আমাদের সমীচীন হয় নাই, এবং অর্থনৈতিক বিপর্যয়ের একটা কারণ হতে পারে। আপনারা কি প্রধান উপদেষ্টাকে তখন বলেছিলেন যে গভর্নর এইগুলো এভাবে ইগনোর করছেন? আমি সেটা বলছি না, দেখুন সেটি ব্যাংকের পলিসি ছিল। দেখুন আপনি এসালামের সময় তো দেখুন বহু ব্যাংকে নিয়োগ হয়েছে। বাংলাদেশের বলুন তো ব্যাংক ডাকাত কারা বলুন তো, মানে প্রত্যেকটা ব্যাংক এক কোম্পানির হাতে, এবং সেখানেও আলোচনা আছে তৎকালীন সরকারের মানে বিভিন্ন পৃষ্ঠপোষক তারাই কাজগুলো সেখানে করতেন। এবং দেখুন বাংলাদেশে যত টাকা এখন মানে আমরা লুট হয়েছে তারা তো ওই ব্যাংক তারা সেখানে করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে ওই যে একটা বৃহৎ অঞ্চলের যারা ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করতে চান, যারা অর্থনীতিকে টুটি চেপে ধরতে চান, তারা হয়তো কোনো না কোনোভাবে তাদের কাজগুলোকে আবার বৈধ করার জন্য আমরা মনে করি এটি কখনো আমাদের জন্য সমীচীন হয় নাই। এবং নতুন বাংলাদেশে কোনো ঋণ খেলাপিকে দিয়ে, এবং তিনি ব্যবসায়ী দেখুন, এবং দেখলাম তার পোর্টফোলিও দেখলাম, এটাও কিন্তু আমাদের কাছে খুব বেশি যুক্ত। আপনি দলীয়করণ করেন, ঠিক আছে, নতুন গভর্নরকে আপনি দলীয়করণ কাজ করার জন্য কিছু সময় অপেক্ষা করার আগেই আপনি এগুলো কেন দলীয়করণ করেন, কিন্তু অযোগ্যকরণ করবেন না। অযোগ্যকরণ করলে দেশে মেধাবীরা থাকবে না। মেধাবীরা যখন দেখবে যে মানে দলীয়করণের মাধ্যমেও যে মেধাবীদেরকে সামনে আনা যায়, আমার মনে হয় জামায়াত ইসলামী সেটা প্রমাণ করেছে। আমরা মনে করি এটি আমাদের সবারই খেয়াল করতে হবে। আমরা নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তে আমরা সবাই সে কাজটা করব। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী 5 মামলায় তিনি জামিন পেয়েছেন। নির্বাচনের পর থেকে বেশ কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা জামিন পাচ্ছেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একেবারেই বন্ধ ছিল বলা যায়। অনেকের ধারণা নির্বাচনের আগে এক ধরনের সমঝোতা হয়েছে, সেটারই প্রতিফলন এই ধরনের জামিন। এই ধারণা কি একেবারে ব্যয়বহুল কিনা? এখন জামিন তো সরকার দেয়নি, জামিন কে দিয়েছে? জামিন তো দিয়েছে কোর্ট। আমি তো কোর্টের মানুষ, এখন আইনের শাসনও চাবেন, তারপরে জামিনযোগ্য যদি কোনো মামলা হয়ে থাকে, আর সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস যারা আছেন
তারা দেখবেন যে কোন জামিনটা আপনার বিরোধিতা করা যায়, রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা আপনার গুরুত্বপূর্ণ নয়। এটা তো আসলে মানে আমি এখানে বসে এটা বলতে পারছি না। এটা তাদেরই আপনার কাজ, আইনের শাসন সত্যিকার অর্থে। মানে আপনি একেবারে যথার্থ বলেছেন যে মানে কোর্টের ব্যাপার জামিন দেওয়া দিয়েছেন। আমি একটা খবর আপনাকে দিই, মানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। এমন একটি পত্র দেখেছি আমি, হ্যাঁ। ঘুরছে, মানে নারায়ণগঞ্জ রেঞ্জের ডিআইজি এই পত্র পাননি তাহলে? এখন এটা তো নাকি সেলিনা হায়াৎ আইভীর সেই সক্ষমতা নেই পুনর্গঠন করবে আইনের আওয়ামী লীগকে? বিষয়, আইন তাকে আদালত threat মনে করছে না সরকার? আইন আদালত এক জিনিস, আর হচ্ছে যে পুলিশ, তারা তো সরকারি কর্মকর্তা, সরকারি সরকারের কর্মচারী। কথায় উঠে বসে। এখন সেটা তো অন্য জিনিস, তাদের উপর সার্ভিস রুলস আছে। এখন কারো আপনার এমন কোনো কথা বলা যেটাতে আপনার বিতর্ক তৈরি হয় এবং আউট অফ দ্য ওয়ে গিয়ে যেটা তার এরিনা না, অফিসিয়াল আদেশ ছিল না, আমি সেটাই বলছি যে যেটা তার এরিনা না, এটা তো বলতে কে বলবেন? এটা আইনমন্ত্রী বলতে পারতেন, অ্যাটর্নি জেনারেল যিনি আছেন উনি বলতে পারতেন যে তার মানে কি সরকারের পলিসি, তার মানে কি আইনে সরকার ইন্টারফেয়ার করছে, বলেছে কেউ এরকম? আমি যে দুটো পদ বললাম বলেনি। তার মানে কি? তার মানে হচ্ছে যে সরকার আইনের যে বিষয়টা আছে সেখানে আইনকে আইনের নিজস্ব গতিতে চলতে দিয়েছে। তবে বিএনপির সাথে আওয়ামী লীগের কোনো রকম সমঝোতা বোঝাপড়া, দু একটা ঘটনা কয়েকটা আমরাও দেখেছি, বিভিন্ন অফিস টফিস খোলার, মানে যে তাতে দুয়ে দুয়ে চার মেলানোর অবকাশ একদম নেই। সুযোগ নেই। কিন্তু অসংখ্য একটা ধন্যবাদ। লাইন শুধু বলি, সবচাইতে বেশি আওয়ামী লীগের 17 বছরে ভুক্তভোগী আমরা বিএনপি, কেবল ভিন্ন মতের কারণে। কাজেই আমাদের যারা পালিয়ে গেছে মানে স্বৈরাচার, বিএনপি তাহলে এত সহজে এত আওয়ামী লীগকে সহজ রাজনীতিতে কিছুই না। ফিরতে দিচ্ছে না। এটা তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলো তো আইনের মাধ্যমে অলরেডি অসংখ্য এগুলো ধন্যবাদ। নিষিদ্ধ করা অ্যাডভোকেট আছে। কাজেই আতিকুর তাদের রহমান, আসবার তো প্রশ্ন উঠছে না। অসংখ্য ধন্যবাদ ফাহিমা নাসরিন মুন্নি আপনাকে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই। বিভিন্ন জায়গাতে কান পাতলেই শোনা যাচ্ছে যে ভূ রাজনৈতিক বিভিন্ন সমীকরণে এমন কোনো একটি ঘটনা হয়তো বা ঘটেও থাকতে পারে। অচিরে মানে অনেকেই আপনাদের পক্ষের বা আমাদের পক্ষে যারা অ্যাক্টিভিস্টিং করেন অনলাইনে, তারা অভিযোগ করছেন যে বিএনপির হাত ধরেই হয়তো বা আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। না, এটা ইতিমধ্যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এবং আমরা যেটা, মানে আপনারা কেন এই ধারণা এটা করছেন? আমরা জানি ইলেকশনের 3 থেকে 4 দিন আগে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং তার ভিত্তিতে আওয়ামী লীগের আপনারা দেখেছেন। মানে কিভাবে, মানে সেই আন্ডারস্ট্যান্ডিং আপনারা ছিলেন? আমি একটু আসছি, একচেটিয়া ভাবে আওয়ামী লীগের ভোট বড় অংশই কিন্তু বিএনপি পেয়েছে, মিষ্টি এটা মধুর বড় কথা অংশ। বলেছে ওনারা। দ্বিতীয় হচ্ছে, দেখুন আপনি এর আগে জামাতের আমির সাহেব বলেছেন যিনি মিষ্টি বর্তমানে মধুর এখন কথা। আইনি মন্ত্রী, তিনি বলেছেন না যে জামাত নিষিদ্ধে পিটিশন দেওয়া হয়েছিল, উনি নিষিদ্ধ করেছেন। এবং সবাই কিন্তু ওপেন বলেছেন যে আমরা আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবো না। দেখুন আজকে জামিন হলো, সব যেমন এবার তো ঈদ হবে আওয়ামী লীগের জন্য, যে ঈদ আসতেছে না, ঈদের আগে কিন্তু ব্যাপক জামিন হয়। এবার হলো আওয়ামী লীগের ঈদ উৎসব হয়ে যাবে। এক মানে লাইন বলতে শুধু হবে। আওয়ামী লীগের ভোট টানার জন্য জামাতের যারা সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন তারাও তো বললেন যে যারা অপরাধ করেননি আপনারা কোথায় যাবেন, যখন সত্য ন্যায়ের পথে আসেন। যখন বাধা মানে বিরোধিতা করেন অফিস থেকে, দেখুন এই 2-1 জামিন থেকে গ্রাউন্ড তো অমুক করে জামিন দিয়েছে, তখন সব গণহারে জামিন শুরু হয়ে যাবে। দেখবেন যে 1 মাসের মধ্যে আওয়ামী লীগ দেশে বিজয় মিছিল করবে। ইতিমধ্যে 50 জায়গা তার অফিস কিন্তু খুলে দিয়েছে এবং তখন বিএনপি প্রতিবাদ করবে না, জামাত প্রতিবাদ করবে। তার মানে কিন্তু অফিস খুলতেছে, তারা ওখানে গিয়ে হাসতেছে, ভিডিও করে দিচ্ছে, আবার মিডিয়াতে আসতেছে, মানে সেই আবার আওয়ামী জামিন লীগকে হচ্ছে। প্রতিহতে আবার মানে একটা জামাতকেই লাগবে, বিএনপি করবে না, সেটা কি? আবার আওয়ামী লীগকে নিয়ে এসে, জামাতের মিষ্টি কিন্তু মধুর আমরা কথা মনে করি শুনেননি? এটি কখনো নির্বাচনের বিএনপির আগে জন্য কি বলেছে? কল্যাণ বয়ে আনবে না। বিএনপি আচ্ছা, কখনো এই এটা আওয়ামী করছে লীগ না। যাদের ধন্যবাদ। গায়ে একবার বলেছে তাদেরকে কখনো তারা এটা ডুবিয়েছে। বিএনপি করছে না। আশা করি এটা বিএনপি শিক্ষা নিয়ে অসংখ্য ধন্যবাদ আওয়ামী লীগেও অ্যাডভোকেট তার আতিকুর দৃঢ় রহমান, রাজনীতি আপনাকে অবলম্বন অ্যাডভোকেট করবে। ফাহিমা নাসরিন মুন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই পর্দায়। এটিএন নিউজের সঙ্গে থাকুন।